আপনারা কি একে অপরকে আর সুযোগ দিতে চান না? দেখুন, মিউচুয়াল ডিভোর্সে খুব বেশি সময় লাগে না। তা সত্ত্বেও আপনারা একবার ভেবে দেখতে পারেন যে নিজেদের মধ্যে আর সময় দিতে আপনারা চান কি না। না জজ সাহেব, আমি সময় বা সুযোগ কোনোটাই দিতে চাই না। আমার কাছে এখন এই সম্পর্কটা মৃত, আর একটা মৃতদেহকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। এরকম একটা অকর্মণ্যের সঙ্গে আমিও আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না জজ সাহেব। একজন স্পাইনলেস, ভয়েসলেস, যে সবসময় নিজের বৌদির কথায় উঠে বসে, তার সাথে আমিও আর ঘর করতে চাই না। আপনি নির্দ্বিধায় আমাদের এই সম্পর্কের ইতি টানুন। ওকে। দাঁড়াও মা। একটা ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তো আমি আপনাকে আর মা ডাকতে পারবো না। তবু কিছু কথা আমার মনে হলো এখনো আপনাকে বলতে হবে, তাই বলতে এলাম। ওই বাড়িতে আপনি আমাকে যেরকম সাপোর্ট করেছেন দিনের পর দিন, ঠিক সেরকম ভাবেই আমিও কিন্তু আপনার পাশে ছিলাম। কিন্তু আজকের পর থেকে আপনার পাশে থাকার মতো আর হয়তো কেউ থাকবে না। এরপর আর কি কি হবে তবু একটু বলে নি। এরপর নতুন দিদি মানে মিসেস পারমিতা গাঙ্গুলি নিজের ইনস্ট্রাকশনে পুরো সংসারটাকে চালাবে। ঠিক যেমন আজকে ডিভোর্সের পেনটা এগিয়ে দিয়ে আমাদের সম্পর্কটাকে চিরতরে নষ্ট করে দিল। আর কিছুদিন বাদেই হয়তো অনির জন্য এক ভালো পাত্রী নিয়ে আসবে, মানে যাকে নিজের পছন্দ, এরকম কাউকে নিয়ে আসবে যাকে নিজের হাতে পুতুল করে রাখতে পারবে, সেরকম কাউকে। সেখানে দাঁড়িয়ে আপনার পছন্দ অপছন্দ কোনোটাই ধর্তব্যের মধ্যে পড়বে না। আর ঠিক এভাবেই একদিন অনি আপনার হাত থেকে চিরতরে সরে যাবে। মিলিয়ে নেবেন।
কি হলো পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে একটা কথা বলবে অপূর্ব? আমি কি শুভ্রা, সৌভিক, অনিলের ওপর নিজের জোর খাটাচ্ছি? ওদের রাশ নিজের ওপর নিয়ে নিচ্ছি? হঠাৎ এ কথা কেন বলছো? আমাকে বলো না, আমি হয়তো নিজের অজান্তে এরকম কোনো কাজ করে ফেলছি যাতে অন্য লোকের মনে হচ্ছে আমি ওদেরকে কন্ট্রোল করছি। আমি ওদের হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। তুমি এসব আমাকে কেন বলছো বলো তো? ডিরেক্টলি ওদেরকেই বলে দেখো। দেখোই না তোমার ননদ দেওরা কি বলে তোমার। তোমাকে মন থেকে একটা কথা বলবো পারমিতা, তুমি ওদের জীবনে সত্যি একজন পরী। এই গাঙ্গুলি পরিবারে তুমি একজন পরী হয়ে এসেছো। তুমি আসার পর জীবনের সবার ছন্দ একদম পাল্টেই গেছে। তুমি ওদের জন্য যা যা করেছো আজ অব্দি, তাতে করে কিন্তু সবার ভালোই হয়েছে, মঙ্গলই হয়েছে। আমি থেকে শুরু করে পরিবারের সবাই তোমাকে সম্মান করে, বিশ্বাস করে, ভরসা করে। নিজের মনের মধ্যে একদম অন্য ধরনের চিন্তাধারা আনবে না পারমিতা, কেমন? কি জানি, আমার মন তো মানছে না। ভালো করতে গিয়ে আমি ওদের খারাপ করছি না তো? হ্যালো। হ্যালো। আচ্ছা, আপনাদের এখানে অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যাবে? এই ধরুন মাছের চপ পাওয়া যাবে আজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি আসুন, বসুন, প্লিজ বসুন। আপনাদের ক্যাফের ভিডিও আর ফুড রিভিউটা আমি আসলে ফুড ব্লগে দেখেছিলাম। আমি মুম্বাইতে থাকি, তো ওখানে না এই কলকাতার পুরোনো দিনের খাবারগুলো ঠিক পাওয়া যায় না। তাই তখনই ভেবেছিলাম কলকাতা এলে আপনাদের এখানে ডেফিনেটলি আসবো। তা ক্যাফেটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছেন, বেশ খোলামেলা। বারান্দায় বসে এক কাপ চা বা কফি খেলে না পুরো বাড়ির আমেজটা তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এইসব কথাগুলো মাথায় রেখেই এই ক্যাফেটা প্ল্যান করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলতে পারি আপনাকে? আপনি বললেন আপনি মুম্বাইতে থাকেন। আমার না আপনাকে খুব চেনা লাগছে, জানেন তো, মানে মনে হচ্ছে কোথাও দেখেছি। কোথাও কি দেখেছি আপনাকে, ঠিক বুঝতে পারছি না আসলে। আমি রিতম, মিউজিক ডিরেক্টর। আপনি আমাকে চিনতে পারবেন এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে টিভিতে দেখেছি, ওই অ্যাওয়ার্ড শো গুলো হয় না, ওখানে দেখেছেন। মানে কিরকম বুঝতেই পারিনি। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ বসুন, প্লিজ বসুন। আপনি, আপনার মতন এত বড় একজন সেলিব্রিটি আমাদের এই ক্যাফেতে আসবে, আমি জাস্ট ভাবতে পারছি না। বৌমনি বলছি কি, এই সৌভিক, এক মিনিট এদিকে এসো। সৌভিক, ইনি হচ্ছেন রিতম বাবু, মুম্বাইয়ের মিউজিক ডিরেক্টর। হ্যাঁ স্যার, আমি আপনাকে চিনি। নাইস টু মিট ইউ স্যার। দেখছিস, উনি মুম্বাইয়ের ফেমাস মিউজিক ডিরেক্টর রিতম। তোকে বলেছিলাম না? আয় আয় আয়। তাই তো, সত্যি খুব ভালো লাগছে স্যার, স্যার। আমি আপনার খুব বড় ফ্যান। একটা সেলফি তুলতে পারি? স্যার, এবারে বসুন। স্যার, আপনার কাজ আমার খুব ভালো লাগে। আপনার লেটেস্ট অ্যালবামের যে কম্পোজিশনগুলো, সেগুলো তো মানে কি বলবো, একদম ট্রেন্ডের বাইরে। একটা কি বলবো, নিজস্বতা আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো আপনি নতুন ছেলে মেয়েদের দিয়ে গান গাইয়েছেন, যেটা আজকাল প্রায় দেখাই যায় না। খুব ভালো স্যার, খুব ভালো। আপনি ঠিকই বলেছেন। আমি কলকাতায় মাঝে মধ্যেই আসি, এসেই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে না বিভিন্ন ট্যালেন্টেড ছেলে মেয়েদের খুঁজে নিয়ে যাই একসাথে কাজ করব বলে। আসলে এই প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে কাজ করার থেকে না আমার এই নতুন প্রতিভা নিয়ে কাজ করতেই বেশি পছন্দ। মুম্বাইতে থাকলেও আমি কিন্তু মনে প্রাণে খাঁটি বাঙালি। বাংলা একটা আলাদাই সেন্টিমেন্ট।
তাই তো আপনাদের এখানে চলে এসেছি সঠিক বাঙালি খাবার খাবো বলে। আচ্ছা রিতম বাবু, আপনাকে আরেকটা কথাও বলা হয়নি। আমাদের এই ক্যাফের কিন্তু আরেকটাও বিশেষত্ব আছে, সেটা হলো আমার এই দেওর সৌভিকের গান। ও মেনলি ফোক সং গায়, খুব ভালো গান করে। আর এই ক্যাফেতে যারা একবার এসে ওর গান শুনে তারা কিন্তু আবার আসে। আরে বস, এই কথাটা চেপেছিলে? চল চল একটা গান শোনাও তো তুমি। মানে স্যার আপনার সামনে আমার সামনে তো কি হয়েছে? ক্যাফেতে তুমি লোকের সামনে গান গাও না, স্টেজ শো করো না? তাহলে গান না শুনে কিন্তু আমি আজকে যাব না। কি হলো, শোনাও না, উনি এত করে বলছেন। দেখো তোমরা দুজনেই তো গানের জগতের মানুষ, আর গানের সমাজদার কিন্তু খুব কম মেলে সৌভিক। ঠিক আছে, আমরা তো প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছি। তুমি গান গাইলে খারাপ হোক বা ভালো যাই হোক, উনি তোমায় কিছু বলবেন, তুমি সেখান থেকেও শিখতে পারবে। শোনাও শোনাও। চলো চলো শুরু করো তো। এটাকে আমি ঢোকার সময় দেখেই ভাবলাম এটা কার জন্য রাখা, ক্যাফেতে আসা লোকদের জন্য নাকি এখানে কোনো গান বাজনা হয়। আমার সেকেন্ড ইন্ডিউশনটা ঠিক মিলেই গেল। নাও নাও শুরু করো তো। ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ওই কানা বাঁশি করে গান, আর রাধা রাধা বলে না, ওই কানা বাঁশি করে গান, আর রাধা রাধা বলে না। রাধা বলে কি বানাম, কে গাহে অন্তরে গো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। কি গাইলে গুরু, কি গাইলে! থ্যাংক ইউ স্যার। পারমিতা ম্যাডাম যদি গাইতে না বলতো, আমাকে তাহলে এই মাছের চপটা খেয়ে বাড়ি চলে যেতে হতো। চোখের সামনে থেকে কি একটা ট্যালেন্ট মিস হয়ে যেত বলো তো। চোখে জল এনে দিলে ভাই। মাটির গান গাইতে গেলে যে রাস্টিক ভয়েসটা লাগে না, ঠিক সেটাই আছে তোমার মধ্যে। তুমি বলো মুম্বাই চলো আমার সাথে। কি? হ্যাঁ, মুম্বাইতেই তো ব্রাইট ফিউচার। আমার পরের অ্যালবামটাও তো ফিউশন মিউজিক নিয়ে, বাংলা ফোক নিয়েও ভাবনা চিন্তা আছে। আরে তোমাকে পেলে জাস্ট জমে যাবে ব্যাপারটা। তোমার এই রাস্টিক টোনটাই আমার দরকার। কি শুনছি আমি এটা, কি শুনছি? ছোটদা ভাইকে বোম্বে থেকে প্রপোজাল দিচ্ছে, জেম্মা শুনলে তো পাগল হয়ে যাবে পুরো। তুই ভাবতে পারছিস মানে আমাদের ছোটন মুম্বাই যাবে, এত বড় একজন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করবে ছোটন, মানে ভাবতে পারছি না। কি তন্নি, শুনলে? দেখো এবার সৌভিকদার ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি ওপরে উঠবে। তাই যেন হয় গো। ও একটু থিতু হলে, ওর যদি কাজে মন হয়, তাহলে আমি আমাদের বিয়ের ব্যাপারটা আর কি বাড়িতে এগোতে পারি। একদম টেনশন করো না, তুমি দেখো এবার সব ঠিক হবে। সৌভিকের জন্য এত বড় একটা সুযোগ দিচ্ছেন উনি, আমি তো ভাবতেই পারছি না।
এবার দেখো সবকিছু বদলে যাবে, সৌভিকের একটা পরিচিতি তৈরি হবে। এই ক্যাফে অনির জীবন নতুন করে তৈরি করে দিয়েছে পারমিতা। এবার সৌভিকের জীবনও নতুন একটা ছন্দ পাবে। এই ছোটদা ভাই, তোর অটোগ্রাফটা দিয়ে দে, এরপর তো তোর পাত্তাই পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ভাই সেলিব্রিটি হয়ে যাবে, আর 9 মাসে একবার হয়তো আসবে, চিনতেই পারবে না আমাদের। এ বাবা সৌভিকদা, তুমি এরকম করবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি না বাড়ি সবাইকে নিয়ে বম্বে চলে যাব। আর তন্নিকেও তো তাহলে বম্বের ব্রাঞ্চে ট্রান্সফার নিতে হয় না? আরে ছোটদা ভাই শোন, তুই তো জানিস হাউ আই এম ক্রেজি অ্যাবাউট দ্যাট বলিউড স্টার্স। ওদের কিন্তু বাড়ি ওই আশেপাশে ঘুরে ঘুরে, জানিস তো, আমায় দেখাবি তোরে? আচ্ছা শোনো শোনো, বলছি আমি আর তোমার দাদাভাই কিন্তু আরব সাগরের তীরে বসে সানসেট দেখবো, আমাদেরও কিন্তু সেই ব্যবস্থা করে দিতে হবে। ছোট, আমিও যাবো। এই শোন না, ওই গোলা, তোমার পাও ভাজি, বড়া পাও, এগুলো সব ভালো ভালো খেতে হবে, খাবো ওগুলো। আর শোন না, ওই রাস্তাঘাটে অনেক ঘুরবো। হ্যাঁ, শুনেছি ওখানে নাকি বলিউড সেলিব্রিটিদের দেখা যায় এরকম। হ্যাঁ, আরে তখন তো ওই বলিউড সেলিব্রিটি হয়ে যাবে, আর আমাদের কাকে দেখার আছে? হ্যাঁ শুনুন রিতম বাবু, আমরা কতটা খুশি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সৌভিককে সুযোগ দেওয়ার জন্য। বৌমনি বলছি, আমি আমি মুম্বাই যেতে পারবো না। আই এম সরি মিস্টার রিতম। কেন? আসলে কি বলুন তো, আমি বাউল মনের মানুষ। মাঠে ঘাটে বাউলদের সাথে ঘুরে বেড়াই, গান করি। আমি ওই রকম এক জায়গায় গান গেয়ে নাম কামাতে, টাকা কামাতে পারবো না। ওরকম মানসিকতা আমার নেই। আর মুম্বাইয়ের মতো বড় শহরে তো আমি না পাবো মাঠ, না পাবো ঘাট, না পাবো বাউলদের সঙ্গ। আমি পারবো না স্যার, আমার দম বন্ধ হয়ে আসবে। তাই আমার মনে হয় মাঝপথে ছেড়ে চলে আসার চেয়ে এখনই সবটা বলে দেওয়া ভালো। আই এম সরি স্যার, আমি পারবো না। সৌভিক, এরকম করো না, দেখো উনি এত বড় একটা সুযোগ দিচ্ছেন তোমাকে। তুমি আমার জন্য ভালো সুযোগ নয় বৌমনি, তুমি তো জানো আমি আর 5 জনের মতো করে ভাবি না, চলি না। আপনি প্লিজ কিছু মনে করবেন না স্যার, আমি পারবো না। সরি স্যার, আমি পারবো না। সৌভিক, সৌভিক আমার আমি মুম্বাই যেতে পারবো না। আই এম সরি মিস্টার রিতম। কেন? আমি বাউল মনের মানুষ। মাঠে ঘাটে বাউলদের সাথে ঘুরে বেড়াই, গান করি। আমি ওই রকম এক জায়গায় গান গেয়ে নাম কামাতে, টাকা কামাতে পারবো না। ওরকম মানসিকতা আমার নেই। সবকিছু এইভাবে গোলমাল হয়ে গেল। সৌভিক এত বড় সুযোগটাও ছেড়ে দিল, আর তন্নি তো আমার ফোনও ধরছে না। কি করব আমি? পারমিতা, আমি জানি তুমি কি ভাবছো, চিন্তা করো না। দেখো, তন্নি তোমার সাথে কি মুখে কথা বলবে বুঝতে না পেরে আমাকে ফোন করেছিল। তন্নি তোমাকে ফোন করেছিল? কি বলছে ও? ওর বাবা মা ওর জন্য যে সম্বন্ধ দেখে দেবে, ও বলেছে ও তাকেই বিয়ে করে নেবে। কি মানে, ও তো সৌভিককে... দেখো, ছোটন গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে, তারপর কি আর ওকে বিয়ে করা সম্ভব? ছোটন কি আদৌ বিয়ে করার জন্য যোগ্য? একটা সম্পর্কের প্রথম দিকে তন্নি ছোটনের এই নেচারটা মেনে নিয়েছিল বটে, কিন্তু একটা সম্পর্ক যত গ্রো করে, একটা মেয়ে তার পার্টনারের থেকে কমিটমেন্ট চায়, আর সেটাই স্বাভাবিক। কতদিন তন্নি এভাবে ওয়েট করবে ওর জন্য? ঠিকই বলেছ, তন্নি হয়তো একদম ঠিকই ডিসিশন নিয়েছে। এটা হয়তো ভালোই থাকবে এতেও। এই সম্পর্কটা হয়তো হওয়ার নয় গো। সৃজা, ভিকি, আমি তোর সাথে কথা বলতে চাই না।
তোর থেকে আমি এক্সপ্লেনেশন চেয়েছি, তাহলে কেন বলছিস? আমি তোর সাথে কথাই বলতে চাই না। সৃজা একটু মাথাটা ঠান্ডা কর, এখন আমার কথাটা। আরে সৃজা প্লিজ শোন তো। ওদের আবার কি হলো? আমি তো জানি না, দাঁড়াও একবার গিয়ে দেখি সৃজা আবার কেন রেখে গেল।